হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোস্টারে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই কম্পোস্টার ইউটিউব চ্যানেলেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ এবং ম্যাথের উপর ক্লাস দেওয়া হচ্ছে। আজকে তোমাদের প্রথম এই চ্যানেলে ম্যাথের সেট দেওয়া হলো, ম্যাথের কোশ্চেন প্র্যাকটিস সেট। আশা করছি তোমরা সকলেই ভিডিওটি দেখেছো। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে। তোমরা সেখান থেকে অনেক কিছু ট্রিক্স শিখতে পারবে, ঠিক আছে? ম্যাথ কীভাবে সহজে করতে হয় তোমরা অবশ্যই সেই ভিডিওটি সকলেই দেখবে। আর আমরা দ্বিতীয় ক্লাসে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটি হলো লাইফ সায়েন্স, ঠিক আছে? জীবন বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হলো অভিব্যক্তি ও অভিযোজন। এই চ্যাপ্টারটি আমরা শুরু করেছি অলরেডি, আমরা দুটো পার্টে অভিব্যক্তি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের এই 3 নম্বর পার্টে আমরা অভিযোজন সম্বন্ধে জানবো, আর 4 নম্বর লেকচার দিয়েই অভিব্যক্তি অভিযোজন কমপ্লিট চ্যাপ্টারটিকে ফিনিশ করব, ঠিক আছে? তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, মনোযোগ সহকারে শুনবে কী কী বলছি। আর তোমাদের যদি মনে হয় যে এই সমস্ত কিছু আমাদের নোট ডাউন করে রাখা উচিত, তাহলে তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো অথবা অনেক দিন থেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়, ঠিক আছে? আর এই ক্লাস পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা আমাদের এই সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আর আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে জানাতে পারো, ঠিক আছে? তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দেখি কি আছে। দেখো বলেছে, জীবের আকার ও শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তন হলো। জীবের মধ্যে আকারের পরিবর্তন দেখা যাবে, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের মধ্যে পরিবর্তন দেখা যাবে, অথবা আচরণের মধ্যে পরিবর্তন দেখা যাবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা কি বলবো? অপশন দেওয়া আছে অভিব্যক্তি, বিবর্তন, অভিযোজন নাকি উপযোজন। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অভিযোজন, ঠিক আছে? দেখো কি অ্যাকচুয়ালি অভিযোজন কি বলে দিচ্ছি। পরিবর্তনশীল পরিবেশে, ঠিক আছে, পরিবর্তনশীল পরিবেশের সাথে তাল মিলিয়ে কোনো জীব যখন তার নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়, তখন কি করে? সে নিজের আকারের মধ্যে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, অভ্যন্তরীণ বাহ্যিক আচরণ, এই সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন আনে, ঠিক আছে? স্থায়ী পরিবর্তন। এই যে পরিবর্তন নিয়ে আসলো, এটাকেই আমরা কি বলে থাকি? অভিযোজন। কিসের জন্য? পরিবর্তনশীল পরিবেশে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন। বলেছে, পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে তাকে বলা হয়। পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে অথবা পরিবর্তনশীল পরিবেশে কোনো জীবের ক্রিয়াকলাপের ইঙ্গিতের প্রভাবে কোনো জীব যদি নিজের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে কোনো ক্রিয়া করে, ঠিক আছে, সে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্যই যদি কোনো ক্রিয়া করে, তাহলে তাকে আমরা কি বলবো? অপশন আছে জনন, বিবর্তন, পরিভ্রমণ নাকি আচরণ। দেখো আগের কোশ্চেনের সাথে কিন্তু একদম গুলিয়ে যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রশ্ন, ঠিক আছে? পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে, স্নায়ুতন্ত্রর নিয়ন্ত্রণে থাকবে, যে সে যে ক্রিয়াটি করবে সেটা স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে থাকবে, তাহলে তাকে আমরা কি বলবো? অপশন আছে জনন, বিবর্তন, পরিভ্রমণ নাকি আচরণ। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, আচরণ। তাকে আমরা কি বলবো? আচরণ। তাহলে পরিবেশের ইঙ্গিতের প্রভাবে একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে যে ক্রিয়া করে তাকে আমরা কি বলে থাকি? আচরণ বলে থাকি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন। দেখা বলে যে প্রাণীদের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে। অস্তিত্ব রক্ষায় আর জনন প্রক্রিয়া। দেখো জনন যদি সম্পূর্ণ করতে পারে কোনো প্রাণী, তাহলেই তার অস্তিত্ব রক্ষা হবে, ঠিক আছে? কারণ পরবর্তীতে যদি তার বংশোদ্ভূত কোনো জীব না থাকে, ঠিক আছে, তার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো জীব না থাকে, তাহলে কিন্তু তার অস্তিত্ব থাকবে না। তাই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে জনন প্রয়োজন। আর এই অস্তিত্ব রক্ষায় এবং জনন প্রক্রিয়ায় সাহায্য করবে কি? অপশন আছে আবর্তন, আবরণ, আরোহণ নাকি আচরণ। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, আচরণ, ঠিক আছে? তাহলে প্রাণীদের অস্তিত্ব রক্ষায় এবং জনন প্রক্রিয়ায় সাহায্য করে প্রাণীর আচরণ। নেক্সট 4 নম্বর প্রশ্ন। বলেছে অঙ্গ সংস্থানগত অভিযোজনের একটি উদাহরণ হলো। অঙ্গ সংস্থানগত অভিযোজন। অপশন আছে সুন্দরীর শ্বাসমূল, ক্যাকটাসের কাঁটা, উটের লোহিত রক্তকণিকা নাকি কোনোটি নয়। এই যে অঙ্গ সংস্থানগত অভিযোজন রয়েছে, এটি কি? এটি হলো পরিবর্তনশীল পরিবেশে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য জীবদেহের যে বাহ্যিক অথবা অভ্যন্তরীণ গঠনের সুবিধাজনক, উন্নত এবং স্থায়ী পরিবর্তন হতে হবে, ঠিক আছে? কি কি হতে হবে? সুবিধাজনক হতে হবে সেই জীবের ক্ষেত্রে, এবং উন্নত হতে হবে। অনুন্নত হলে চলবে না। অনুন্নত যদি হয় তাহলে কিন্তু সে নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে না। তাই উন্নত হতে হবে এবং স্থায়ী পরিবর্তন হতে হবে। ক্ষণিকের জন্য যদি পরিবর্তন হয় তাহলে চলবে না, স্থায়ী পরিবর্তন হতে হবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা কি বলবো? অঙ্গ সংস্থানগত অভিযোজন বলবো, ঠিক আছে? এটা দেখা যাবে কার মধ্যে? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ক্যাকটাসের মধ্যে, ঠিক আছে? ক্যাকটাসের কাটা হলো এক ধরনের অঙ্গ সংস্থানগত অভিযোজন। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন। বলেছি শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ হলো। অপশন আছে গরান, তরমুজ, ক্যাকটাস নাকি গেওয়া। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে? দেখো এ ধরনের
ইজি কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সামে দিয়ে থাকে। কিছু যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে তার মধ্যে কিছু ইজি কোশ্চেনও থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বলেছে, শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ। অপশান গরান, তরমুজ, ক্যাকটাস নাকি গেওয়া। খুব ইজি কোশ্চেন, রাইট আনসার অপশান সি, ক্যাকটাস। ক্যাকটাস শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ, ঠিক আছে? ক্যাকটাস মরুভূমিতে পাওয়া যায়। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন, বলেছে নিচের যে উদ্ভিদটি হ্যালোফাইল নয় সেটি হলো। হ্যালোফাইল কি? হ্যালোফাইল হলো সেই সমস্ত উদ্ভিদ যেগুলো কি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অথবা নদীর মোহনায় লবণাক্ত জমিতে জন্মায়, সেই সমস্ত উদ্ভিদদের আমরা কি হ্যালোফাইল বলে থাকি, ঠিক আছে? হ্যালো কথার অর্থ হলো লবণ। এই লবণাক্ত জমিতে, ফাইল অর্থাৎ পছন্দ, লবণ যে সমস্ত উদ্ভিদ পছন্দ করে সেই সমস্ত উদ্ভিদকে আমরা হ্যালোফাইল বলে থাকি। তাহলে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল অথবা নদীর মোহনার লবণাক্ত জমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে আমরা হ্যালোফাইল বলে থাকি। এবারে নিচের কোনটি হ্যালোফাইল উদ্ভিদ নয়? অপশান আছে সুন্দরী, ক্যাকটাস, গরান নাকি গেওয়া। দেখো এই যে সুন্দরী, গরান, গেওয়া এই সবগুলোই সুন্দরবনে পাওয়া যায়, আর সুন্দরবন কিন্তু নদীর মোহনাবর্তী একটি অঞ্চল, ঠিক আছে, লবণাক্ত অঞ্চল। তাহলে সুন্দরী, গরান, গেওয়া এই তিনটি হলো হ্যালোফাইল উদ্ভিদ, কিন্তু ক্যাকটাস হ্যালোফাইল উদ্ভিদ নয়। ক্যাকটাস জন্মায় শুষ্ক মৃত্তিকাতে, ঠিক আছে? চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন, বলছে মরুভূমির উদ্ভিদকে বলা হয়। মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, যেমন দেখো এখানে ক্যাকটাস মরুভূমিতে জন্মায়, এই মরুভূমির উদ্ভিদদের আমরা কি বলে থাকি? জাঙ্গল উদ্ভিদ, জলজ উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ নাকি ক্ষণজীবী উদ্ভিদ। দেখো অপশন নাম্বার বি বলেছে জলজ উদ্ভিদ। এটা কাটা, মরুভূমিতে তো জলের অভাব থাকে, তাদেরকে আমরা জলজ উদ্ভিদ বলতে পারবো না। জলে যে সমস্ত উদ্ভিদ থাকে সেই সমস্ত উদ্ভিদকে আমরা জলজ উদ্ভিদ বলি। পরাশ্রয়ী হলো পরকে আশ্রয় করে যে সমস্ত উদ্ভিদ থাকে, যেমন স্বর্ণলতা, এটা কিন্তু পরাশ্রয়ী উদ্ভিদ। তারপর ক্ষণজীবী উদ্ভিদ নয়, ক্ষণিকের জন্য জীবিত থাকে এরকম উদ্ভিদ কিন্তু মরুভূমির উদ্ভিদ নয়। মরুভূমির উদ্ভিদ হার্শ হ্যাবিটেটেও এটা বেঁচে থাকতে পারে। তাই দেখো এই সমস্ত উদ্ভিদকে আমরা কি বলে থাকি? জাঙ্গল উদ্ভিদ, ঠিক আছে? এটা জঙ্গল প্রকৃতির হয়, তাই আমরা এদেরকে জাঙ্গল উদ্ভিদ বলে থাকি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বলছে ফণিমনসার কাণ্ডকে বলা হয়। ফণিমনসার কাণ্ড, একে আমরা কি বলবো? গ্রন্থিকাণ্ড, পর্ণকাণ্ড, পর্ণবৃন্দ, মৃদগত কাণ্ড। এটাও খুব ইজি কোশ্চেন, আর তোমাদের এটা পিওয়াই কিউয়ে এসেছে, ঠিক আছে? রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, পর্ণকাণ্ড। ফণিমনসার পর্ণকাণ্ড দেখা যায়, ঠিক আছে? অথবা ফণিমনসার কাণ্ডকে আমরা পর্ণকাণ্ড বলি, আর গ্রন্থিকাণ্ড দেখা যায় আদার ক্ষেত্রে, ঠিক আছে? এবারে এই ফণিমনসার কাণ্ড সম্বন্ধে আরেকটু তোমাদের বলে দিই, সেটা হলো ফণিমনসার কাণ্ড ছোট আকৃতির হবে, স্থূল মানে মোটা হবে, রসালো প্রকৃতির হবে, ঠিক আছে? আর সবুজ রঙের হয় ফণিমনসার কাণ্ড, ঠিক আছে? কী কী হয়? ছোট হবে, স্থূল বা মোটা হবে, রসালো হবে এবং সবুজ রঙের হবে। এদের যে ত্বক রয়েছে, কাণ্ডের যে ত্বকটা মোটা হবে অথবা পুরু হবে, আর এরা কিউটিকল দ্বারা আবৃত থাকে। মোমের মতন একটা আস্তরণ থাকে এদের ত্বকের উপরে, সেটাকে আমরা কি বলি? কিউটিকল। আর এরা মিউসিলেস যুক্ত হয়, ঠিক আছে? এগুলো মনে রাখবে যে ফণিমনসার কাণ্ডের এগুলো সব বৈশিষ্ট্য কী কী? ছোট, স্থূল, রসালো, সবুজ, এদের ত্বক পুরু হবে, কিউটিকল যুক্ত হবে এবং মিউসিলেস যুক্ত, ঠিক আছে? কিউটিকল দ্বারা আবৃত এবং মিউসিলেস যুক্ত, বুঝতে পারলে? চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন, বলেছে জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয়। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা কিসে রূপান্তরিত হয়? ক্যাকটাস মরুভূমি অঞ্চলে জন্মায়, আর মরুভূমি অঞ্চলে যেহেতু জলের সংকট, তাই এই সমস্ত উদ্ভিদে কিন্তু জল সংরক্ষণ করে রাখতে হয়। এই জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা কিসে রূপান্তরিত হবে? অপশন দেওয়া আছে আকর্ষে, কাটায়, শল্কে নাকি ফুলে। সঠিক উত্তর হবে বি। আশা করছি তোমরা সকলেই দিয়েছো, এটা কিন্তু একেবারেই ভুল করার মতো প্রশ্ন নয়। জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা কাটায় পরিণত হয়, ঠিক আছে? চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন, বলেছে মাছকে জলের মধ্যে গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে। জলের মধ্যে মাছ থাকে, এবারে মাছ কখন জলের গভীরে যাবে আর কখন জলের উপরে আসবে, এটা এই যে তার গভীরতার যে পরিবর্তন, এই গভীরতার পরিবর্তন করতে সাহায্য করে মাছের কোন অঙ্গ? অপশান আছে পটকা, পাখনা, আঁশ নাকি ল্যাজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, পটকা, ঠিক আছে? পটকা মাছকে জলের গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে। এবারে দেখো আমি তোমাদের বলে দিই যে পটকার সাহায্যে মাছ কীভাবে জলের গভীরতা নিয়ন্ত্রণ করে বা পরিমাপ করতে পারে, ঠিক আছে, বা পরিবর্তন করতে পারে। দেখো পটকা কি? পটকা হলো এক ধরনের বায়ুথলি, যার মধ্যে বায়ু আবদ্ধ থাকে, আর এই বায়ুর পরিমাণের হ্রাস বৃদ্ধির মাধ্যমেই কী করে মাছ জলের গভীরতাকে নিয়ন্ত্রণ করতে পারে অথবা জলের গভীরতা পরিবর্তন করতে পারে। যদি মাছের পটকা বায়ু পূর্ণ হয় তাহলে মাছ ভেসে ওঠে উপরের দিকে, ঠিক আছে, জলের সারফেসে। আর যদি বায়ু শূন্য হয়ে যায় তাহলে মাছ কী হয়? ডুবে যায় বা ডুবতে শুরু করে, ঠিক আছে? এইভাবেই মাছ তার পটকার সাহায্যে জলের গভীরতা পরিবর্তন করতে সক্ষম হয়। আর ডাইরেকশন, ঠিক আছে, বা দিক পরিবর্তন করতে সাহায্য করে কে? পাখনা আর ল্যাজ, ঠিক আছে? নেক্সট 11 নম্বর প্রশ্ন, বলেছে নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? পটকার মধ্যে গ্যাস পূর্ণ থাকে, এই পটকার গ্যাস শোষণ করে নেয় কে?
অপশান দেওয়া আছে রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গ্রন্থি নাকি রিটি মিরাবিলি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এখনও পর্যন্ত আসেনি আর আসার খুব চান্স রয়েছে। ভালো করে তোমরা মনে রাখো, রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, রিটি মিরাবিলি। ঠিক আছে, অস্থিযুক্ত যে মাছ রয়েছে সেই সমস্ত মাছের রিটা মিরাবিলি নামক একটি অংশ রয়েছে যা পটকার গ্যাসকে শোষণ করে নেয়। ঠিক আছে, এই যে তোমরা মাছের পটকাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সামনে একটা অংশ রয়েছে আর পেছনের দিকে একটা অংশ রয়েছে। কালারটা বোঝা না গেলে আমি তোমাদের অন্য কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, নীল কালার নিয়ে নিলাম। দেখো, এই যে সামনের একটা অংশ আর এই পেছনের একটা অংশ। এই যে পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেছনের অংশে কিছু লাল লাল রক্তজালক গুচ্ছ দেখা যাচ্ছে। এই সমস্ত রক্তজালক গুচ্ছকেই বলা হয় রিটা মিরাবিলি। ঠিক আছে, অথবা রিটি মিরাবিলি। এই রিটি মিরাবিলি কী করে, এই পটকার থেকে গ্যাস শোষণ করে। আর গ্যাসকে নিঃসরণ কে করে বা নিঃসৃত কে করে দেবে, সেটা হলো এই যে সামনের অংশটা। ঠিক আছে, অগ্রপ্রকোষ্ঠে কী পাওয়া যায়, সেখানে রেড গ্রন্থি পাওয়া যায়। ঠিক আছে, রেড গ্রন্থি বায়ুকে নিঃসরণ করবে বা নিঃসৃত করবে আর সেই বায়ুকে শোষণ করে নেবে রিটা মিরাবিলি। তার ফলে পটকা কী হয়ে যাবে, বায়ু শূন্য এবং মাছ ডুবতে শুরু করবে। বুঝতে পারলে? চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলছে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য পায়রার দেহে থাকে। ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য পায়রার দেহে কি পাওয়া যায়? অপশান কিল, পালক, বায়ুথলি নাকি ল্যাচ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি, বায়ুথলি। এটা আমরা সকলেই জানি, এয়ার স্যাক্স পাওয়া যায় ফুসফুসের মধ্যে। ঠিক আছে, ফুসফুসের কার্যকারিতাকে বৃদ্ধি করার জন্য। আর কার মধ্যে? সেটা পায়রার মধ্যে। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উপাদানগুলি গ্রহণে উদ্ভিদের অসুবিধে হয়। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এই ধরনের মৃত্তিকায় উদ্ভিদ যখন জন্মগ্রহণ করে তখন সেই সমস্ত উদ্ভিদের নিচের কোন উপাদানটি গ্রহণে অসুবিধা হয়? অপশান আছে CO2, কার্বন ডাইঅক্সাইড ও জল, লবণ ও জল, জল ও O2 নাকি কোনোটি নয়। সবার প্রথমে আমরা জেনে নেব যে শারীরবৃত্তীয় মৃত্তিকা কী। দেখো, শারীরবৃত্তীয় মৃত্তিকা হলো সেই সমস্ত মৃত্তিকা যেখানে খনিজ লবণের আধিক্য অনেক বেশি বা খনিজ লবণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, আর এই খনিজ লবণের আধিক্যের জন্য, উপস্থিতির জন্য, বেশি উপস্থিতির জন্য যে কৈশিক জল রয়েছে, মাটির নিচের যে জল রয়েছে, সেই জলের ঘনত্ব অনেকটা বেড়ে যায়। আর তাই জন্য সেই জল হাইপারটনিক হয়ে যাবে। যেহেতু ওই জলের মধ্যে খনিজ লবণ বেশি, তাই ওই জল হাইপারটনিক হয়ে যাবে। যেহেতু হাইপারটনিক হয়ে গেল, তাই উদ্ভিদের মূল কিন্তু সেই জলকে শোষণ করতে অক্ষম, শোষণ করতে পারে না। ঠিক আছে, কারণ আমরা জানি যে এটা একটা হাইপারটনিক সলিউশন, এর একটা হাইপোটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন মানে যে সলিউশনে বেশি পরিমাণে কি থাকবে, সল্ট থাকবে। ঠিক আছে, সলিউট থাকবে। আর হাইপোটনিক হলো যেখানে কম পরিমাণে সলিউট থাকবে। এবারে এই দুটোকে যদি আমরা একসাথে যুক্ত করে দিই, তাহলে দেখো এদের দুইজনের মধ্যে সমতা বজায় করার জন্য, সমতা আনার জন্য এই যে হাইপোটনিক সলিউশন রয়েছে, এই হাইপোটনিক সলিউশন থেকে হাইপারটনিক সলিউশনের দিকে জল স্থানান্তরিত হবে। ঠিক আছে, যেহেতু এই মাটির নিচে এটা একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ, আর এই মাটির নিচে এখানে হাইপারটনিক সলিউশন রয়েছে, তাই মূল কিন্তু এই জলকে শোষণ করতে পারে না। ঠিক আছে, তারা কি জল আর অক্সিজেন এই দুই শোষণ করতে অক্ষম হয়ে যায়। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় সেই সমস্ত উদ্ভিদের জল এবং O2 শোষণ করতে অসুবিধা হয়। বোঝা গেল একদম? খুব ইজি। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হলো। জলের অভাব মেটানোর জন্য সুন্দরী গাছ আর ক্যাকটাস গাছ, এদের দুজনের মধ্যেই একটি সাধারণ ব্যবস্থাপনা দেখা যায়। সেটা কি? মানে সাধারণ একটা অভিযোজন দেখা যায়। সেটা কি? সুন্দরী গাছের মধ্যেও দেখা যাবে আর ক্যাকটাস গাছের মধ্যেও দেখা যাবে। অপশান আছে পাতার সংখ্যা হ্রাস, পাতা কাটায় পরিণত হওয়া, শ্বাসমূল নাকি কিউটিকল। দেখো, এখানে পাতার সংখ্যা হ্রাস হবে না। ঠিক আছে, কারণ সুন্দরী গাছে অধিক পরিমাণে পাতা পাওয়া যায়, পাতা কাটায় পরিণত হয়। সুন্দরী গাছের ক্ষেত্রে পাতা কিন্তু কাটায় পরিণত হয় না। ক্যাকটাসের ক্ষেত্রে হতে পারে, সুন্দরী গাছের ক্ষেত্রে হয় না। কিন্তু আমাদের এখানে চেয়েছে সাধারণ, মানে দুজনের ক্ষেত্রে একই হবে। তারপর শ্বাসমূল, শ্বাসমূল আমরা সুন্দরী গাছের ক্ষেত্রে দেখি, ক্যাকটাসের ক্ষেত্রে দেখি না। তাহলে আমাদের রাইট আনসার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কিউটিকল। তাহলে সুন্দরী গাছ এবং ক্যাকটাস উভয়ের মধ্যেই একটি সাধারণ যে ব্যবস্থাপনা দেখা যায় সেটি হলো কি? কিউটিকল। বোঝা গেল? চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে শ্বাসমূল দেখা যায়। শ্বাসমূল, এই যে তোমরা দেখতে পাচ্ছ শ্বাসমূল, এই শ্বাসমূল কাদের মধ্যে দেখা যাবে? অপশান দেওয়া আছে সুন্দরী গাছে, ক্যাকটাসে, মটর গাছে নাকি খেজুর গাছে। খুব ইজি কোশ্চেন, আর অনেকবার এই কোশ্চেনটি এসেছে তোমাদের PYQ, এছাড়া তোমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামে জিকে হিসেবে এই কোশ্চেনটি আসে। শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে? যদি আমরা বলি তাহলে শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। আর ম্যানগ্রোভ উদ্ভিদের আন্ডারে পড়ে, ঠিক আছে, অন্তর্গত হলো সুন্দরী গাছ। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায়। সুন্দরী গাছ যেহেতু লবণাক্ত কর্দমাক্ত জমিতে জন্মায়, তাই সেখানে মানে সেই জমিতে অক্সিজেনের পরিমাণ কিন্তু খুব কম।
তাই সুন্দরী গাছের মূল সেই কম অক্সিজেনযুক্ত মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কিন্তু গ্রহণ করতে পারে না। সেই জন্যই এই সুন্দরী গাছের যে মূল রয়েছে সেই মূলগুলো কিছু মূল উপরের দিকে উঠে আসে, মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে এবং বাতাসের যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনকে গ্রহণ করে নিজেদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের চাহিদা পূরণ করে। ঠিক আছে, এই জন্যই সুন্দরী গাছের মধ্যে শ্বাসমূল দেখা যায়। বুঝতে পারলে? চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যাবে। জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যাবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। অপশান দেওয়া আছে গরান গাছে, ক্যাকটাসে, ওক গাছে নাকি পাইন গাছে। নিজের আগে আনসার করো। দিয়েছো রাইট আনসার, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, গরান গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন বলছে মরু অঞ্চলের প্রাণীদের দেহত্বক। মরু অঞ্চলে যে সমস্ত প্রাণী রয়েছে, যেমন আমরা উটকে কি বলি, মরুভূমির জাহাজ। এই উটের দেহত্বক কি প্রকৃতির? অপশান দেওয়া আছে খুব পাতলা, পাতলা, মাঝারি নাকি পুরু। দেখো এটা আমাদের কারোরই সেরকম মাথা খাটানোর দরকার নেই, এখানে রাইট আনসার হয়ে যায় অপশান নাম্বার ডি, পুরু, কারণ মরু অঞ্চলের প্রাণীদের দেহত্বক পুরু হয়। তারপর নেক্সট 18 নম্বর প্রশ্ন বলছে ওয়াগল নৃত্যে অংশ নেয়। ওয়াগল নৃত্যে অংশ নেবে কোন মৌমাছি? দেখো এখান থেকে আসতে পারে যে ওয়াগল নৃত্যে অংশ নেয়, ধরো এইখানে আমাদের শুধু মৌমাছি দেওয়া ছিল, তারপর পায়রা দেওয়া ছিল, পিঁপড়ে দেওয়া ছিল, ঠিক আছে, আর কোনোটি নয়, তাহলে সেখান থেকে আমাদের অপশান হয়ে যেত মৌমাছি। কিন্তু এখানে বলে দেওয়া আছে মৌমাছিদের মধ্যে ওয়াগল নৃত্য দেখা যায়, কিন্তু এই ওয়াগল নৃত্য অংশগ্রহণ করে কে? অপশান দেওয়া আছে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, পুরুষ মৌমাছি নাকি রাজা মৌমাছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, শ্রমিক মৌমাছি। ঠিক আছে, শ্রমিক মৌমাছিদের মধ্যে ওয়াগল নৃত্য দেখা যায়। আচ্ছা, এবারে এই ওয়াগল নৃত্য কি সেটা আমরা একটু দেখে নিই। এই ওয়াগল নৃত্যের পাশাপাশি মৌমাছিদের মধ্যে আরও একটি নৃত্য দেখা যায়, যেটাকে আমরা বলে থাকি চক্রাকার নৃত্য অথবা রাউন্ড ড্যান্স। ঠিক আছে, এই দুটোই আমরা এবারে দেখে নেব। দেখো এখানে দেখো এক্সট্রা টপিক হিসেবে বলে দেওয়া আছে যে ওয়াগল কথার অর্থ হলো আন্দোলন অথবা কম্পন। সবার প্রথমে আমরা ওয়াগল নৃত্য কি সেটাই দেখে নিই। দেখো এটা একটা মৌচাক, ঠিক আছে, এই মৌচাক থেকে খাবার, ঠিক আছে, মৌমাছিদের জন্য খাবার যদি 50 থেকে 70 মিটারের দূরে হয়, ঠিক আছে, 70 মিটারের থেকে বেশি দূরে হয়, তখন কি করে মৌমাছি কি করবে, তখন শ্রমিক মৌমাছি একবার ডান দিকে আর একবার বাঁ দিকে ঘুরে, দেখো এইরকম একটা ইংরেজি আটের মতন শেপ তৈরি করে। একবার ডান দিকে পাক খাবে চক্রাকারে, আর একবার বাঁ দিকে পাক খেয়ে একটা আটের মতো, ইংরেজি আটের মতো একটা স্ট্রাকচার তৈরি করবে। এবং এই যে মাঝখানের যে সরলরেখা রয়েছে, এই সরলরেখায় কী করবে, সেই শ্রমিক মৌমাছি নিজের যে উদর অংশটি রয়েছে এই উদর অংশটি কী করবে, কাঁপাবে, ঠিক আছে, আন্দোলিত করবে। এই নৃত্যকে আমরা কি বলে থাকি, ওয়াগল নৃত্য। আর এই নৃত্য দেখেই অন্যান্য মৌমাছিরা বুঝে যায় যে খাবার 50 থেকে 70 মিটারের থেকে বেশি দূরে রয়েছে। এবারে চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্স যেটা রয়েছে, সেখানে কী হবে, যদি মৌচাকের থেকে খাবার যদি 50 থেকে 70 সেন্টিমিটারের মধ্যে থাকে, তাহলে কি করবে, এই শ্রমিক মৌমাছি গোল গোল ঘুরতে শুরু করবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি, রাউন্ড ড্যান্স। তাহলে দেখো 50 থেকে 70 মিটারের যদি বেশি দূরে খাবার থাকে, তাহলে তাদের মধ্যে ওয়াগল নৃত্য দেখা যায়। আর ওয়াগল নৃত্যের যে পথ, সেই পথটি ইংরেজি আটের মতন দেখতে হয়। আর রাউন্ড ড্যান্সের ক্ষেত্রে সেটা রাউন্ডই হবে, আর দেখলে বোঝা যাবে যে খাবার 50 থেকে 70 মিটারের মধ্যেই রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন বলছে পায়রার কয়টি যুগ্ম এবং কয়টি একক বায়ুথলি রয়েছে? জোড়া থাকবে এবং বেজোড় অথবা একক বায়ুথলি থাকবে। অপশন দেওয়া আছে 3টি, 4টি 1টি, 2টি 4টি নাকি 3টি 2টি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 4টি এবং 1টি। তাহলে পায়রার মধ্যে যুগ্ম বায়ুথলি থাকবে 4টি আর একক বায়ুথলি থাকবে 1টি। ঠিক আছে, এই যে পায়রার ছবি এখানে দেওয়া আছে, বুঝতে পারলে? যুগ্ম কয়টা, 4টা, আর একক থাকবে 1টি। দেখো আমরা 20টি প্রশ্ন করে নিয়েছি। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমাদের কাদের কাদের সবগুলো ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে 20টি প্রশ্নই ঠিক হয়েছে। আর যদি তোমাদের এতদূর পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে দেখো সেখানে একটা লাল বাটন রয়েছে যেখানে লেখা আছে সাবস্ক্রাইব। সেই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। ঠিক আছে, করেছ? চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখি। বলেছে একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণী হলো। গৌণ খেচর অভিযোজনকারী প্রাণী, অপশন আছে বাদুড়, পায়রা, উড়ুক্কু মাছ নাকি টিয়া। গৌণ খেচর অভিযোজনকারী প্রাণী হয়ে যাবে আমাদের রাইট আনসার অপশন নাম্বার সি, উড়ুক্কু মাছ। ঠিক আছে, উড়ুক্কু মাছ হলো একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণী। এবারে খেচর অভিযোজনকারী প্রাণী দুই ধরনের হয়ে থাকে, গৌণ আর মুখ্য। নেক্সট স্লাইডে দেখো বলেছে গৌণ খেচর প্রাণী যে সকল প্রাণী বিশেষ প্রয়োজনের তাগিদে গৌণ অভিযোজনের মাধ্যমে খেচর বৈশিষ্ট্য অর্জন করেছে। মানে খেচর বৈশিষ্ট্য মানে তারা উড়তে পারে, কিসের জন্য, বিশেষ কোনো প্রয়োজনের তাগিদেই।
তাদের সাধারণত দরকার নেই এই তাদের খেচর বৈশিষ্ট্য বা ওড়ার বৈশিষ্ট্য, কিন্তু বিশেষ কিছু প্রয়োজনের জন্য তাদের মধ্যে ওড়ার যে বৈশিষ্ট্য সেটা অর্জিত হয়েছে, সেই সমস্ত প্রাণীদের আমরা কী বলবো, গৌণ খেচর প্রাণী। ঠিক আছে, যেমন উড়ুক্কু মাছ আর হলো উড়ুক্কু ব্যাঙ। দেখো মাছ জলের মধ্যে থাকে, মাছের নিশ্চয়ই ওড়ার প্রয়োজন নেই, কিন্তু কিছু বিশেষ প্রয়োজন হয়তো বা তাদের ছিল, যার জন্য তারা ওড়ার বৈশিষ্ট্যটি অর্জন করেছে। এবারে মুখ্য খেচর প্রাণী কি? যে সকল খেচর প্রাণী তাদের উৎপত্তির সময় থেকেই যথার্থভাবে খেচর বৈশিষ্ট্য অভিযোজিত, মানে তাদের জন্মই হয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে, তাদেরকে আমরা কি বলবো, মুখ্য খেচর প্রাণী। যেমন পায়রা আর বাদুড়, এরা কিন্তু জন্মই নেয় এভাবে যে তারা উড়তে পারবে পরবর্তীতে, কিন্তু গৌণ খেচর প্রাণীদের ক্ষেত্রে কি হয়, বিশেষ কিছু প্রয়োজনের তাগিদেই তারা এই খেচর বৈশিষ্ট্যকে অর্জন করে। ঠিক আছে, এক্সাম্পলগুলো তোমরা মাথায় রাখবে। উড়ুক্কু মাছ এবং উড়ুক্কু ব্যাঙ হলো গৌণ খেচর প্রাণীর ক্ষেত্রে, আর মুখ্য খেচর প্রাণীর ক্ষেত্রে পায়রা আর বাদুড়। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন বলছে, কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে দিলাম। বলেছে কার চামড়ার নিচে পুরু ব্লাবারের স্তর থাকবে? অপশন আছে কচ্ছপ, সাপ, ব্যাঙ নাকি তিমি। এটা আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। তিমির মধ্যে বা তিমির চামড়ার নিচে পুরু একটা ব্লাবারের স্তর থাকে। ঠিক আছে, যেটা ফ্যাটের স্তর হয়ে থাকে, ফ্যাট জমা হয়ে হয়ে একটা স্তর তৈরি করে, যাকে আমরা ব্লাবারের স্তর বলি। ঠিক আছে, নেক্সট 23 নম্বর প্রশ্ন বলছে, ট্রাকিয়াল গিল দেখা যায়। ট্রাকিয়াল গিল কাদের মধ্যে দেখা যাবে? অপশন দেওয়া আছে রাজ কাঁকড়া, মশার লার্ভা, মাছ নাকি স্যালামেন্ডার। রাজ কাঁকড়াকে আমরা লিমুলাসও বলে থাকি। এই ট্রাকিয়াল গিল কাদের মধ্যে দেখা যাবে? নিজের আগে আনসার করো। করেছো? বলে দিই আনসার। আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, রাজ কাঁকড়া বা লিমুলাসের মধ্যে আমরা ট্রাকিয়াল গিল দেখতে পারি। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন বলছে, কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে? দেখো এখানে একটি প্রাণীর পৌষ্টিকতন্ত্র দেওয়া আছে। এই পৌষ্টিকতন্ত্রে এই যে ফোলা অংশটা দেওয়া আছে, এই ফোলা অংশটাকে আমরা কি বলে থাকি? ক্রপ বলে থাকি। আর এই যে পরের অংশটি, এই অংশটিকে আমরা কি বলে থাকি? গিজার্ড বলে থাকি। তাহলে কোন প্রাণীর পৌষ্টিকতন্ত্রে গিজার্ড থাকে? অপশন আছে মানুষ, কুকুর, পায়রা নাকি ব্যাঙ। রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, পায়রা। ঠিক আছে, পায়রার মধ্যে গিজার্ড দেখা যায়, অথবা পায়রার এলিমেন্টারি ক্যানাল বা পৌষ্টিকতন্ত্রে কি দেখা যাবে? গিজার্ড দেখা যাবে। এটাও কোশ্চেন আসতে পারে যে ক্রপ কাদের মধ্যে দেখা যায়? ক্রপ কিন্তু পায়রার মধ্যে দেখা যায়। আরেকটা বলে রাখি, সেটা হলো আরশোলা। এই আরশোলার মধ্যে ক্রপ এবং গিজার্ড উভয়ই পাওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে, নাহলে লিখে রাখো খাতায় যে আরশোলার পৌষ্টিকতন্ত্রে কিন্তু ক্রপ আর গিজার্ড উভয়ই পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট 25 নম্বর প্রশ্ন বলছে, রুই মাছের কোন অঙ্গে রিটা মিরাবিলিয়া দেখা যায় বা রিটি মিরাবিলি দেখা যায়? অপশন আছে ফুলকা, পটকা, মস্তিষ্ক নাকি হৃৎপিণ্ড। এটা আমরা আগেই করে আসলাম, সময় নষ্ট করবো না একবারেই। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, পটকায় দেখা যায়। মাছের পটকার যে পশ্চাৎ অংশ রয়েছে, এই পশ্চাৎ অংশের মধ্যে যে রক্ত জালকগুলো দেখা যায়, এই রক্ত জালকগুলোকে আমরা কি বলে থাকি? রিটি মিরাবিলি। ঠিক আছে, এটা আমরা আগেই করে নিয়েছি। এবারে 26 নম্বর প্রশ্ন বলছে, কলসপত্রীর কলস কিসের রূপান্তরিত বা কিসের রূপান্তর, মানে কোন অংশটি রূপান্তরিত হয়ে কলসপত্রীর কলস তৈরি হয়েছে? অপশন দেওয়া আছে পত্রবিন্ত, পত্রমূল, পত্রফলক নাকি সম্পূর্ণ পাতা। এখানে কলসপত্রী তোমরা ছবি দেখতে পাচ্ছ। রাইট আনসার এখানে হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, পত্রফলক। ঠিক আছে, কলসপত্রী গাছের পত্রফলক রূপান্তরিত হয়ে কি তৈরি করেছে? কলস তৈরি করেছে। দেখো কলসের মতন যে এখানে দেখতে আছে অংশটি, এই অংশটি হলো অ্যাকচুয়ালি কি? পত্রফলক। বুঝতে পারলে? চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে, মাছ ড্যাশ দ্বারা জলের তাপ এবং চাপ অনুভব করতে পারে? অপশন আছে বক্ষপাখনা, পৃষ্ঠপাখনা, পার্শ্বরেখা নাকি কোনোটি নয়। মাছ কিসের দ্বারা জলের তাপ আর চাপ এই দুই অনুভব করে? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, পার্শ্বরেখা। তাহলে মাছ তার পার্শ্বরেখার মাধ্যমে জলের তাপ অনুভব করতে পারে, সাথে সাথে চাপও অনুভব করতে পারে। ঠিক আছে, নেক্সট 28 নম্বর প্রশ্ন। এরপরে আমাদের আর দুটি প্রশ্ন রয়েছে, যেখানে আমরা পিওয়াইকিউ দেখবো, দুটো পিওয়াইকিউ। আর যতগুলো পিওয়াইকিউ রয়েছে আমরা সেটা নেক্সট ক্লাসে দেখব। আর নেক্সট ক্লাসেই আমাদের এই অভিব্যক্তি এবং অভিযোজন ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি কমপ্লিট করব। ঠিক আছে, দেখো 28 নম্বর প্রশ্নে বলেছে, মৌমাছির ভাষা আবিষ্কার করেন? অপশন আছে কার্ল ভন ফ্রিশ, নিকো টিনবার্জেন, জেন গুডল নাকি কনরাড লরেন্স। এই যে মৌমাছির আমরা নৃত্য দেখলাম, একটা হলো রাউন্ড নৃত্য আর একটা হলো ওয়াগল নৃত্য। ঠিক আছে, এটা কি এক ধরনের ভাষা? তো মানে এক মৌমাছি আর এক মৌমাছিদের বলে দিচ্ছে নাচের মাধ্যমে যে খাবারটা এত এত মিটারের মধ্যে রয়েছে। তাহলে এই যে ভাষা, এই ভাষাটিকে আবিষ্কার করেছিলেন কে? অপশন আছে কার্ল ভন ফ্রিশ, নিকো টিনবার্জেন, জেন গুডল নাকি কনরাড লরেন্স। রাইট আনসার কী হয়ে যাবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো স্টামাক দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, দুটো তিনটে স্টামাক দিয়ে রাখলাম। মৌমাছির ভাষা আবিষ্কার করেন অপশন নাম্বার এ, কার্ল ভন ফ্রিশ। ঠিক আছে, মৌমাছির ভাষা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ। চলো নেক্সট দেখো, এখান থেকে আমাদের পিওয়াইকিউ শুরু, দুটো পিওয়াইকিউ আমরা আজকে করব, বাকি পিওয়াইকিউগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব।
দেখো প্রথমেই বলেছে অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়। খুব ইজি কোশ্চেন, অপশন দেওয়া আছে সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ নাকি পার্থেনিয়াম। এটা এসেছে 2021-এর শিফট 2-তে, ক্যাটাগরি 1-এর প্রশ্ন। কোশ্চেনের মধ্যে একটি জায়গায় যদি তোমরা ধরতে পারো তাহলেই উত্তর বেরিয়ে যাবে, সেটা হলো পর্ণকাণ্ড। আমরা পড়েছি, আজকের ক্লাসেই আমরা পড়েছি যে পর্ণকাণ্ড কাদের মধ্যে দেখা যায়। কী হবে রাইট আনসার? অপশন নাম্বার বি দিয়েছো সকলেই, একদম ঠিক, ক্যাকটাসের মধ্যে পর্ণকাণ্ড দেখা যাবে। ঠিক আছে, নেক্সট এবং আজকে আমাদের এটি লাস্ট প্রশ্ন, এটা সকলেই তোমরা ঠিক করো। কি বলেছে, নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? লবণাম্বু উদ্ভিদ মানে লবণ জাতীয় জমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায় লবণ জাতীয় অঞ্চলে, সেই সমস্ত উদ্ভিদ আমরা লবণাম্বু উদ্ভিদ বলি। এবারে নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদ? অপশন আছে হাইগ্রোফিলা, যাকে আমরা কুলেখাড়া বলে থাকি, তারপর স্যালভিয়া, ওয়াটার চেস্টনাট, যাকে আমরা পানিফল বলে থাকি, আর হলো অ্যাভিসেনিয়া। এটা এসেছে 2021 শিফট 2-তে, ক্যাটাগরি 1-এ। দেখো আমাদের 2022-এর শিফট 1 শিফট 2 কোশ্চেন রয়েছে, 2023-এর কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা কালকে কমপ্লিট করব। এখানে কি বলেছে, নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদের উদাহরণ? আশা করছি তোমরা সকলেই দিয়েছো, সকলেরই সঠিক হবে, সকলেই ডি দিয়েছো, একদম রাইট আনসার হয়ে যাবে আমাদের ডি, অ্যাভিসেনিয়া। ঠিক আছে, অ্যাভিসেনিয়া হলো এক ধরনের লবণাম্বু উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের 30টি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, 2টি পিওয়াইকিউ সহ আমরা অভিযোজনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করে নিলাম। কালকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এখন কমেন্টে অবশ্যই জানাও এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কাদের কতগুলো ঠিক হয়েছে। 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কাদের কতগুলো ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যাদের সবগুলোই ঠিক হয়েছে তাদের তো খুব ভালো, তোমরা আরেকবার চ্যাপ্টারটিকে কমপ্লিট পড়ে নাও, রিভিশন দিয়ে নাও। আর যাদের ভুল হয়েছে তাদেরকে এটাই বলবো যে কোন কোন জায়গায় তোমাদের ভুল হয়েছে সেই সমস্ত জায়গাগুলো মার্ক করো এবং সেই সমস্ত জায়গা আরেকবার পড়ে নাও। ঠিক আছে, রিভিশন করে নাও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নতুবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জানাবে। যে কোনো প্রশ্ন থাকলেই জানাবে, সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখলে। এবারে তোমাদের যে কাজটি করতেই হবে, অবশ্যই করতে হবে, সেটা হলো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে যাবে, জয়েন বাটনে প্রেস করে জয়েন করে এই ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করবে, সম্পূর্ণ পিডিএফটি পড়বে। কমপ্লিট পিডিএফটি পড়ার পরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে তোমাদের ডাউটগুলো। আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই দুই গ্রুপে তোমরা জানাবে। আর একদম সেকেন্ড লাস্ট স্লাইডে তোমরা এই স্লাইডটি পাবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে কীভাবে তোমরা যুক্ত হতে পারবে। আমাদের যে সমস্ত চ্যানেল রয়েছে, যে সমস্ত গ্রুপ পেজ রয়েছে, সমস্ত কিছুর লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই গ্রুপ অথবা পেজে চলে যেতে পারবে, আর সেখানে ফলো অথবা জয়েন বাটন ট্যাপ করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। আশা করছি তোমরা সকলেই আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের পাশে থাকবে, আমরা কিন্তু তোমাদের পাশে অবশ্যই রয়েছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি ভিডিওটিকে একটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি সত্যি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন তোমাদের মিস না হয়। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে জীবন বিজ্ঞানের আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই, ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়তে থাকো।